ভারতের কথায় কি চলবে বাংলাদেশ? সম্প্রতি ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান বাংলাদেশে এমন কিছু দাবি দাওয়া নিয়ে এসেছে যেগুলো রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্য খুবই অপমানজনক। এই দাবি দেওয়ার মুখে বাংলাদেশ সরকার কি বলেছে এবং এই রকমের দাবি দেওয়া নিয়ে যখন একটি দেশ আরেকটি দেশের কাছে পেশ করে, তখন যে দেশের কাছে এই দাবি দেওয়া তুলে ধরা হলো প্রকারান্তরে তার স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং তার যে স্বাভাবিক মর্যাদা সেগুলোকেও প্রশ্নের মুখোমুখি করা হয় কিনা। এদিকে এইরকম প্রশ্নই স্বাভাবিকভাবে বিশেষজ্ঞ মহলে, রাজনৈতিক পর্যবেক্ষক মহলেও উঠেছে। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধানের বাংলাদেশ সফরের পর নানান জায়গায় নানান কথা হচ্ছে, নানান কথা চলছে, এখনও তার রেশ কেটে যায়নি। আসলে তিনি বাংলাদেশ সরকারের কাছে কি দাবি দাওয়া পেশ করেছিলেন এবং সেই দাবি দাওয়া পূরণ করা কি বাংলাদেশ সরকারের পক্ষে আদৌ সম্ভব? বাংলাদেশ সরকার তাতে কি জবাব দিয়েছে? এমন কিছু প্রশ্ন নিয়ে আজকের টক উইথ সিরাজ ইনসাইটের আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। এর পাশাপাশি আর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে গত বছর ভারত এবং পাকিস্তানের ভেতরে যে সংঘাত হয়েছিল, বিশেষ করে বিমান বাহিনীর ভেতরে, সেই সংঘাতে ভারত স্বাভাবিকভাবেই পরাজিত হয়েছিল এমনটি বলা হয়। পাকিস্তান বিজয় উদযাপন করবে আগামী বছর মে মাসে। এই বিজয় উদযাপন করবে পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্ক যৌথভাবে। এটি সম্প্রতি সই হওয়া মক্কা চুক্তির ফলাফল। তাহলে আঞ্চলিক পর্যায়ে এই মক্কা চুক্তির কী রকমের প্রভাব পড়তে যাচ্ছে? অথচ ভারতের সাথে কিন্তু সৌদি আরবের ব্যাপক পরিমাণে আর্থিক এবং অন্যান্য খাতে লেনদেনের সহযোগিতা রয়েছে। তাহলে পাকিস্তানের জন্য সৌদি আরব কি সেইগুলো জলাঞ্জলি দেবে, নাকি ভারত কোনো না কোনোভাবে সৌদি আরবের সাথে এই ধরনের সম্পর্কগুলো রক্ষা করার চেষ্টা চালাবে? সুপ্রিয় দর্শক, চলুন এই সব বিষয় নিয়ে আমরা আজকের আলোচনাতে একেবারে ভেতরে ঢুকে পড়ি। প্রথমে বলি, ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈন খুব সম্প্রতি বাংলাদেশ সফর করে গেছেন। আমার ব্যক্তিগত অনেক কৌতূহল ছিল তিনি আসলে কি বলেছেন, কি চেয়েছেন, কি পেতে চেয়েছেন, বাংলাদেশ সরকারের কাছে কোন বিষয় নিয়ে তিনি আলোচনায় এসেছিলেন। অনেকটা নাটকীয়ভাবে, অনেকটা আকস্মিকভাবে এবং ডেফিনেটলি সেটা গোপনে। অর্থাৎ গোপনে বলতে তিনি কি বলেছেন, কি করেছেন, কি চেয়েছেন, কি দিয়েছেন, কি নিয়েছেন, কি পেয়েছেন, আমরা কেউ কিছুই ওইভাবে জানতে পারিনি। আনুষ্ঠানিকভাবে বলা হয় না, গোয়েন্দা সংস্থার প্রধান বলে কথা। তবে এটাও ঠিক, বলা হয় দেয়ালের কান আছে, বাতাস নিয়ে যায় কথা অতি সংগোপনে। এই কথা দুটির কোনোটি সম্ভবত মিথ্যে নয়, অবাঞ্ছিত নয়, অযাচিত নয়। যার কারণে এই দু একদিনের ভেতরে এই কথাগুলো মোটামুটি স্পষ্ট হতে শুরু করেছে। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈন বাংলাদেশের সরকারের কাছে কি চেয়েছেন। তিনি হয়তো বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করার সুযোগ পাননি, কিন্তু তার কথাগুলো বাংলাদেশ সরকারেরই কোনো না কোনো জায়গায় রোপণ করেছেন, উপস্থাপন করেছেন। তিনি কি কি চেয়েছিলেন? যতদূর জানা যায়, পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে সমস্ত মামলা করা হয়েছে সেই সমস্ত মামলা বাতিল করে নতুন করে মামলা করতে হবে। কেন এরকম নতুন করে মামলা করতে হবে? মামলা করতে হবে এই কারণে যে ইন্টারিম গভর্নমেন্টের আমলে যে সমস্ত মামলা হয়েছে সেই মামলাগুলো একটু কড়া, ভাষা কড়া, এবং সেই মামলার কোনো একটিতে সম্ভবত শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু অলরেডি রায় হয়েছে, মৃত্যুদণ্ডের রায়। তার মানে এখন তিনি কিন্তু মৃত্যুদণ্ডের আসামি। মামলা পরিবর্তন করতে হবে, নতুন করে মামলা দায়ের করতে হবে। ভারত বলছে না যে মামলাগুলো একেবারে বাতিল করে দিতে হবে, মামলা নতুন করে দায়ের করতে হবে, আগের মামলা মুছে ফেলে দিয়ে। নতুন করে মামলা দায়ের করলে কি হবে? বোঝাই যাচ্ছে যে নতুন করে মামলা দায়ের করলে ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী মামলা দায়ের করতে হবে, অর্থাৎ একটু নরম ভাষায়, যাতে হাসিনার মুক্তি মিলে যায়। এরপরে এই যে গত 5ই আগস্ট
অর্থাৎ বাংলাদেশের 5ই আগস্ট 2024 সালের 5ই আগস্ট যে গণ অভ্যুত্থান, তার বিজয় হয়েছিল, চূড়ান্ত বিজয়, যেটাকে 36 জুলাই নামেও অভিহিত করা হয়। সেই 5ই আগস্ট শেখ হাসিনা ভারতের রাজধানী দিল্লিতে সংবাদ সম্মেলন করেছেন পর্দার অন্তরালে থেকে। তো সেই সংবাদ সম্মেলনের সময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের একসময়কার বরেণ্য ক্রিকেটার সাকিব আল হাসান। সাকিব আল হাসান কেন সেখানে উপস্থিত থাকলেন? এর প্রতিবাদে হয়তোবা তারই ভক্তরা, তারই সমর্থকরা মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে অথবা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তার বাড়ি ভাঙচুর করেছে মাগুরায়। যখন তার বাড়ি ভাঙচুর করা হয়েছে, এই ব্যাপারে ক্ষতিপূরণ দিতে হবে। বাড়ি ভাঙচুর হয়েছে সাকিব আল হাসানের, ক্ষতিপূরণ দাবি করছে ভারত সরকার বা ভারতের গোয়েন্দা সংস্থা। খেয়াল করুন, শেখ হাসিনা কখন আসবে বাংলাদেশে সেটা ঠিক করবে ভারত। এই ব্যাপারে একটা এখতিয়ার চেয়েছে। শুধু তাই নয়, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসলে তার নিরাপত্তাটা কি হবে? তাকে কোনো থানায় রাখা যাবে না, তাকে রাখতে হবে যমুনায়, রাষ্ট্রীয় যে ভবন যমুনা, সেই যমুনাতে রাখতে হবে। ডক্টর ইউনূস যেখানে থাকতেন, এবং তাকে এসএসএফ এর নিরাপত্তা দিতে হবে। এসএসএফ এর নিরাপত্তা পান কে? বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাকে এসএসএফ এর নিরাপত্তা দিতে হবে, এমন কথাই দাবি করেছেন ভারতের গোয়েন্দা সংস্থার প্রধান পরাগ জৈন। এখানে আমরা একটু আলোচনা করি। শেখ হাসিনার পক্ষে যে সমস্ত দাবি দেওয়া করা হয়েছে, সেই দাবি দেওয়ার সবই নাকি বাংলাদেশের পক্ষ থেকে নাকচ করা হয়েছে। বলা হয়েছে এইগুলো একেবারেই অগ্রহণযোগ্য। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ, সেখানে নির্বাচিত, জনগণের নির্বাচিত সরকার রয়েছে এবং বৈধ সরকার। এই দেশে জনগণের ভোটে নির্বাচিত বৈধ সরকারের কাছে আরেকটি দেশের গোয়েন্দা সংস্থার প্রধান এসে এই সমস্ত দাবি দাবা উত্থাপন করেন কিভাবে, সেটা একটি বড় প্রশ্ন। এই দাবি দাওয়া করার যৌক্তিকতা, ন্যায্যতা, সুযোগ এগুলো আছে কিনা সেটা কিন্তু প্রশ্ন। বাংলাদেশ স্বাধীন দেশ। এই স্বাধীন দেশ থেকে গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার পর ভারতে আশ্রয় নিয়েছে, ভারত তাকে আশ্রয় দিয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার তাকে ফেরত পাওয়ার জন্য অনুরোধ জানিয়ে চিঠি দেওয়ার পরও ভারত সরকার দেয়নি, বরং এখন এসে নানাবিধ প্রস্তাবনা বা পরামর্শ বা সুপারিশ তুলে ধরছে বাংলাদেশ সরকারের কাছে, যেগুলো একেবারেই বাংলাদেশের জন্য অবমাননাকর। সেক্ষেত্রে বাংলাদেশ স্বাভাবিকভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, সমস্ত দাবি নাকচ হইয়া গেল। ব্যাপারটা ঠিক এমন। এ অবস্থায় মোটামুটিভাবে ধারণা করা যায় বাংলাদেশের সাথে ভারতের বা ভারতের সাথে বাংলাদেশের বা দুই দেশের মধ্যে যে স্বাভাবিক সম্পর্কের ডেভেলপমেন্টটা হওয়ার সম্ভাবনা ছিল, প্রয়োজন ছিল, সেইটা সম্ভবত খুব সহজে আর সেইভাবে হবে না বা হচ্ছে না। এখন বেসিক্যালি বল ভারতের কোর্টে। ভারত বাংলাদেশের সাথে সম্পর্কটা কিভাবে এগিয়ে নিতে চায় সেই সিদ্ধান্ত ভারতের। একজন ব্যক্তির জন্য ভারত রাষ্ট্র হিসেবে এইভাবে দাঁড়াতে পারে, এবং যে ব্যক্তি একেবারে জনগণের বিপ্লবের বা জনগণের অভ্যুত্থানের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সেই ব্যক্তির পক্ষে এইভাবে দাঁড়াবে এবং ভারত নিজেকে বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক শক্তি বা গণতান্ত্রিক দেশ হিসেবে দাবি করে, তারা এইভাবে করবে, এটা বাস্তবতার সাথে বা এই তাদের দাবির সাথে মেলে না, এটা গ্রহণযোগ্য হতে পারে না। ভারতের কোনো ব্যক্তি যদি এইরকম বাংলাদেশে এসে আশ্রয় নিত, পালিয়ে থাকতো, আর ভারত যদি চাইতো আর বাংলাদেশ যদি তাদেরকে না দিত, তাহলে ভারত কি রকমের প্রতিক্রিয়া ব্যক্ত করত? ভারত কি সেটা পছন্দ করত? মনে হয় না, প্রশ্ন ওঠে না। যদি ভারত সেই রকমের ব্যাপারটা পছন্দ না করে, তাহলে তারা এখনকার বাস্তবতা কেন বোঝার চেষ্টা করে না? নাকি তারা বৃহৎ আকারের দেশ বলে, আমাদের ছোট দেশ বলে, আয়তনে ছোট দেশ বলে আমাদের উপর তারা চাপ সৃষ্টি করতে চায়? এই চাপ সৃষ্টির মানসিকতাটা ভালো না। তারা এখন যেহেতু স্বীকার করে যে প্রতিবেশী পাল্টানো যায় না, এবং এটাই বাস্তবতা, আমরাও বলি সবসময়, তাহলে কেন সৎ প্রতিবেশী সুলভ আচরণ তারা করে না?
হাসিনা কেন তাদের কাছে মাথার মুকুট নয়নের মণি হয়ে গেল? যে ব্যক্তি এখান থেকে গণ অভ্যুত্থানের মাধ্যমে পালিয়ে গেছে। বাংলাদেশের আইন আদালত আছে, তো সেই আইন আদালত অনুযায়ী বিচার হবে। বাংলাদেশের সাথে ভারতের চুক্তি আছে, সেই চুক্তি কেন আওয়ামী লীগের জন্য বা শেখ হাসিনার জন্য বাস্তবায়িত হবে না? সেই চুক্তি কেন এই ক্ষেত্রে প্রযোজ্য হবে না, প্রযোজ্য করবে না ভারত? সেটাও তো একটা প্রশ্ন। ভারত একটি রাষ্ট্র, বাংলাদেশ একটি রাষ্ট্র। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা হওয়া উচিত ছিল রাষ্ট্র টু রাষ্ট্র, রাষ্ট্র বনাম রাষ্ট্র, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। একজন ব্যক্তির সাথে ভারতের সরকারের সম্পর্ক তো বাংলাদেশের মানুষ দেখতে চায় না। এগুলো ভারত যত দ্রুত বুঝবে, ততই দুই প্রতিবেশীর মধ্যে সুসম্পর্ক গড়ে উঠবে, সম্পর্ক সুন্দর এবং স্বাভাবিক হবে। আমি আবারও বলি, বল কিন্তু ভারতের কোর্টে। তাদেরকেই ঠিক করতে হবে তারা কি করবে। একইভাবে একজন ক্রিকেটার আওয়ামী লীগের পক্ষে সমর্থক হিসেবে কাজ করেছে, আওয়ামী লীগের বড় কোনো নেতাও না, সাকিব আল হাসান, আমাদের বাংলাদেশের একসময়কার অতি সম্মানিত, অতি আদরের, পছন্দের ক্রিকেটার ডেফিনেটলি। কিন্তু তার যে পরবর্তীতে রাজনৈতিক ভূমিকা, রাজনৈতিক কর্মকাণ্ড, এই বিষয়গুলো জনগণ যে মোটেই পছন্দ করে না, তার বহুবার প্রমাণ মানুষের কাছ থেকে পেয়েছি। এই সব জায়গা বিবেচনা করে ভারতের উচিত ব্যক্তির পাশে না দাঁড়িয়ে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক করা উচিত। হ্যাঁ, ভারত যদি এখানে মনে করে যে কোনো ব্যাপারে মধ্যস্থতা করা প্রয়োজন তার, ঠিক আছে, আমাদের বাংলাদেশের ভেতরে কোনো ঝামেলা হয়েছে, তারা যদি মনে করে যে এই জায়গায় আমরা এই বুদ্ধি পরামর্শ বা এই কাজগুলো করলে তারা অভ্যন্তরীণ ক্ষেত্রে ভালো কিছু করতে পারবে, সংকটটা কাটিয়ে উঠতে পারবে, সেই ব্যাপারে আমাদের পরামর্শ দিতেই পারে। কিন্তু সেটা অবশ্যই অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ হতে পারে না। বাংলাদেশের জনগণ এটা চায় না ভারতের কাছে। এবং ফ্যাক্ট হচ্ছে 1971 সালে ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহযোগিতা করার পরেও ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতি হয়েছেই তাদের হস্তক্ষেপমূলক কর্মকাণ্ডের জন্য। ভারতের হস্তক্ষেপ বাংলাদেশের মানুষ দেখতে চায় না। ভারতকে বাংলাদেশের মানুষ বন্ধু হিসেবে দেখতে চায়, প্রতিবেশী হিসেবে দেখতে চায়, কিন্তু তাদের কোনো রকমের হস্তক্ষেপ দেখতে চায় না। তাদের বড় ভাই সুলভ বা দাদাগিরি বাংলাদেশের মানুষ পছন্দ করে না। এটা বাস্তবতা। ভারত এই বিষয়গুলো যত তাড়াতাড়ি বুঝবে, তত তাড়াতাড়ি আমাদের দুই দেশের ভেতরকার অনেক সংকটের সমাধান হবে। তাদেরকে বুঝতে হবে, তারা যে গঙ্গার পানি আটকে রাখে, তিস্তার পানি চুক্তি করে না, অভিন্ন 54টি, অন্তত 54টি নদীর উজানে তারা বাদ দিয়েছে, এগুলো বাংলাদেশের সাথে তাদের কোন ধরনের আচরণ বাংলাদেশের মানুষ বোঝে না, এটা ভাবার কোনো কারণ নেই। বাংলাদেশের মানুষের এতটুকু মেধা নেই তা মনে করার কোনো কারণ নেই। তাদেরকে বুঝতেই হবে যে প্রতিবেশীর সাথে অবশ্যই সৎ প্রতিবেশী সুলভ আচরণ করতে হবে, এর বিকল্প নেই। যখনই এটা না করা হবে, তখন অবশ্যই বাংলাদেশ ভিন্ন উপায় অবলম্বন করবে। এবং সেই ভিন্ন উপায়টা হচ্ছে এই যে প্রতিবেশীর কাছে যখন সুন্দর আচরণ আমরা পাবো না, তখন নিশ্চয়ই আমরা বেটার কোনো প্রতিবেশী বা বেটার কোনো শক্তি খুঁজে নেওয়ার চেষ্টা করব, যেখানে আমরা স্বস্তির একটা জায়গা খুঁজে পেতে পারি। ভারতকে বুঝতে হবে, ভারতকে এটাও বুঝতে হবে, মনে রাখতে হবে, এই বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট বা যিনি যে পদেই থাকুন না কেন, স্বাধীন সার্বভৌম দেশের তারা দায়িত্ব পালন করছেন। অতএব তাদের মর্যাদাটা একটা স্বাধীন সার্বভৌম দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হিসেবেই ডিজার্ভ করে, এটা ভারতকে এনশিওর করতে হবে। সুপ্রিয় দর্শক, ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে কথা বলার পর এবার আমি একটু পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরবের একটা বিশেষ গুরুত্বপূর্ণ খবরের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। সেটি হচ্ছে এই, তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তান সম্প্রতি, অর্থাৎ গত শুক্রবার যে মক্কা চুক্তি করেছে, যে চুক্তির মধ্য দিয়ে 3 দেশের সামরিক এবং নিরাপত্তা চুক্তি হয়েছে 3 দেশের ভেতরে, এই চুক্তির পর এখন তুরস্ক এবং সৌদি আরব ঘোষণা দিয়েছে, আমি সামাজিক যোগাযোগের মাধ্যমে খবরটি দেখলাম, যে ভারতের বিরুদ্ধে পাকিস্তান 2025 সালের মে মাসে যে বিমান যুদ্ধে বিজয়ী হয়েছিল, খবরটা এভাবে বলা হচ্ছে, সেই যুদ্ধের বিজয় উদযাপন করবে পাকিস্তানের সাথে যৌথভাবে তুরস্ক এবং সৌদি আরব। অর্থাৎ 2027 সালের মে মাসে পাকিস্তান এবং ভারতের ওই যুদ্ধের বার্ষিকীতে পাকিস্তান তো বিজয় উদযাপন করবে, একই সাথে ওই উৎসবে যোগ দেবে তুরস্ক এবং সৌদি আরব। এখানে একেবারে তাৎক্ষণিকভাবে বড় প্রশ্ন এসে আমাদের সামনে দাঁড়ায় যে তাহলে কি হতে যাচ্ছে।
পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরব যদি একইভাবে ভারতের বিরুদ্ধে বিজয় উদযাপন করে, তাহলে সৌদি আরবের সাথে ভারতের সম্পর্কটা কোথায় যাবে? সৌদি আরব এই রিস্ক নেবে কিনা? কারণ সৌদি আরবের সাথে ভারতের তেল বাণিজ্যের একটা বিরাট অংশ পরিচালিত হয়। এই তো 2025 সালের জুলাই থেকে এই 2026 সালের এপ্রিল মাস পর্যন্ত প্রতিদিন গড়ে প্রায় 7 লাখ ব্যারেল তেল আমদানি করেছে সৌদি আরব থেকে ভারত, এবং বছরে 2024-25 সালে ভারত সৌদি আরবের কাছ থেকে 3,31,40,000 মেট্রিক টন তেল আমদানি করেছে। বিরাট ব্যাপার, একদম কম না। ভারতের যে তেলের চাহিদা তার শতকরা 13.58 তেল সৌদি আরব থেকে আমদানি করে ভারত। শুধু তাই না, ভারতের যে এলপিজি গ্যাসের চাহিদা, সেই চাহিদার শতকরা 15% আমদানি করে সৌদি আরবের কাছ থেকে। এছাড়া সৌদি আরবে ভারতের যে বিভিন্ন কর্মী বিদেশে পাঠায় না, বাংলাদেশের যে সমস্ত জনশক্তি রপ্তানি করে, ওই রকম ভারত অন্তত 27 লাখ ভারতীয় কর্মী সৌদি আরবে আছে যারা কাজ করে। ভারত এবং সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ 2024-25 সালে ভারত এবং সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল $41.88 বিলিয়ন। অনেক বড় বাণিজ্য। এইরকম একটা জায়গায় সম্পর্ক থাকার পরে সৌদি আরব কি ভারতের সাথে এরকমের একটা অবস্থানে যাবে কিনা, সেটা একটা প্রশ্ন। তুরস্কের সাথে ভারতের সম্পর্ক খুব একটা ভালো নেই, পাকিস্তানের সাথে তো নেই, এটা তো বুঝতে পারছি। কিন্তু ভারত সৌদি আরব দুই দেশের সম্পর্ক কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ। এখন সৌদি আরব এই জায়গায় যাবে কিনা সেটা একটা প্রশ্ন, আর যদি যাই তাহলে ভারত কি করবে সেটা একটা প্রশ্ন। শতকরা 13-14 তেল, 15 গ্যাস, এলপিজি গ্যাস, এগুলো মিটমাট করা সহজ কথা না, রিপ্লেসমেন্ট কিন্তু সহজ কথা না। তারপরে এত বড় বাণিজ্য, 48-49 বিলিয়ন ডলারের বাণিজ্য, এটা সাধারণ কোনো ব্যাপার। তো এরপরেও একথা মোটামুটিভাবে বলা যায়, এই মক্কা চুক্তি সই হওয়ার পর অবধারিতভাবে ভারত সবচেয়ে বেশি চাপে পড়েছে, অন্তত পাকিস্তানের কারণে, বা পাকিস্তান তুরস্ক তাদের দ্বিপক্ষীয় সম্পর্কের কারণে। সেক্ষেত্রে ভারত আগামী দিনগুলোতে কি করে সেটা দেখার ব্যাপার। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানে শেষ করতে চাইছি। আলোচনা শেষের আগে আপনাদের কাছে প্রশ্ন রাখি আমাদের বাংলাদেশ নিয়েই। ভারতের রয়ের পক্ষ থেকে বাংলাদেশের কাছে যে সমস্ত দাবি দাওয়া জানানো হয়েছে বলে জানা গেল, এই দাবি দাওয়া তারা জানাতেই পারে, বাংলাদেশ সরকারও নাকচ করেছে, কিন্তু আপনাদের কি মনে হয় যে এই প্রেক্ষাপটে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও অবনতি হবে, নাকি ভারত চেষ্টা করবে বাংলাদেশ তার নিকটতম একটা প্রতিবেশী রাষ্ট্র, সৎ প্রতিবেশী সুলভ আচরণ করার জন্য, সেই রকমের সম্পর্ক তৈরি করার জন্য? আপনাদের কি মনে হয়?